হরে কৃষ্ণ। আপনি প্রথমবার মায়াপুর আসছেন, কিভাবে আসবেন বুঝতে পারছেন না। শিয়ালদা থেকে আসলে ভালো হবে, না হাওড়া থেকে কৃষ্ণনগরে নামলে ভালো হবে, না নবদ্বীপ ধামে? কোন দিক থেকে নৌকা পার করলে বেশি ভালো হবে? কোন ট্রেনটি ধরবেন? কটার সময় বেরোবেন? কিভাবে মায়াপুর ঘুরে দেখবেন? মায়াপুরে এসে কোথায় থাকবেন, কি খাবেন? এই সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে জেনে মায়াপুর ভ্রমণ করতে হলে দেখতে হবে আমার এই ছোট্ট ব্লগটি। আর ঈশ্বরের নামে এই ব্লগটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পেয়ে যাবেন সকল উত্তর। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। শান্তি, ঈশ্বর প্রেম এবং আধ্যাত্মিকতার মহাতীর্থ হলো মায়াপুর। নদিয়া জেলার রানাঘাট থেকে মায়াপুরে এই ভ্রমণ শুরু হয় আমাদের। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমাকে সর্বদা ভক্তি সহকারে চিন্তন করে এবং পূজা করে, আমি তার সকল কর্মভার গ্রহণ করি। এই বাণী মায়াপুরের প্রতিটি ভক্তের জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠে। বাদিকে টার্ন নিয়ে মায়াপুরে ভ্রমণ প্রতিটি ভক্তের জীবনে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। 10 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুরের মূল ফটকে। কিভাবে আসবেন মায়াপুর? শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন কৃষ্ণনগর। তারপর কৃষ্ণনগর স্টেশনে নেমে সামনেই পেয়ে যাবেন অটো বা টোটো। টোটো ভাড়া জনপ্রতি 40 থেকে 50 টাকা নেয়, আর অটো ভাড়া তার থেকে 10 টাকা কম হতে পারে। আপনাদেরকে পৌঁছে দেবে সামনেই জলঙ্গির ঘাটে। সেখান থেকে নৌকা পার করে পৌঁছে যাবেন মায়াপুর। পেরোতে হবে জলঙ্গি নদী। এছাড়াও হাওড়া থেকে নবদ্বীপ ঘাটের পর রয়েছে বিষ্ণুপ্রিয়া হল। এই গেটে ঢোকার মুখেই গাড়ি দাঁড় করিয়ে বাদিকে 150 টাকা নিয়ে নিল পার্কিংয়ের জন্য। তারপর তাহলে শিয়ালদা থেকে আপনারা কৃষ্ণনগর হয়েও মায়াপুর আসতে পারেন। আবার হাওড়া থেকে কাটোয়ার লাইনে আপনারা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে মায়াপুর আসতে পারেন। দুদিক থেকেই আসা যায় মায়াপুর। নবদ্বীপ ঘাটের থেকে যদি মায়াপুর আসেন তাহলে গঙ্গা নদী পেরোনোর সময় দৃশ্যটি কিন্তু বেশ মনোরম লাগে। গদা ভবনের সামনে আমরা গাড়ি পার্ক করলাম। লোকাল ধরে সহজেই চলে আসতে পারেন এই বিষ্ণুপ্রিয়া হল্টে। বাইরে এসে দেখবেন দাঁড়িয়ে আছে প্রচুর টোটো। সেই টোটো ধরে চলে আসুন মাথা পিছু 15 টাকা দিয়ে এখানে ঘাটে। এখানে পড়বে গঙ্গা নদী। এসে নৌকায় করে উল্টো দিকে চলে আসতে পারেন মায়াপুরে। ভাড়া 10 টাকা পড়বে। এছাড়া যদি যান কৃষ্ণনগর থেকে মায়াপুর, তাহলে কৃষ্ণনগর থেকে অটো বা টোটো ধরে আপনাদেরকে যেতে হবে হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে জলঙ্গি পার করে ঘাট পার হয়ে যাওয়া যায় মায়াপুরে। এইভাবে আপনারা চলে আসুন প্রথমে মায়াপুরের 1 নম্বর গেটে ইস্কন মন্দিরের সামনে। আর আপনারা সহজেই NH-12 এর মাধ্যমে রানাঘাট কৃষ্ণনগর পেরিয়ে বাদিকে ঢুকে যেতে পারেন মায়াপুরে। বাদিকে মায়াপুরের দিকে যে রাস্তাটি চলে যায় তার নাম হচ্ছে সরস্বতী মার্গ। বাদিকে ঢোকার সাথে সাথেই একটি রেল লাইন পেরোতে হয়। তারপর রাস্তাটি আরও 10 কিলোমিটার ভিতরের দিকে চলে যায়। যাওয়ার পথে ডান দিকে পড়ে বল্লাল ঢিপি। যদি শীতকালে আসেন বল্লাল ঢিপিটি দেখে নিতে ভুলবেন না। তবে আমরা এবার বল্লাল ঢিপি যাইনি।
মায়াপুরে থাকার জন্য বেশ কয়েকটি ভবন এবং অতিথিশালা রয়েছে, যেগুলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন দ্বারা পরিচালিত। এই ভবনগুলোতে ভক্ত দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। এই ভবনগুলো হলো গদা ভবন, 2 ভক্ত নিবাস, 3 চক্র ভবন, 4 নিবেদিতা ভবন, 5 গৌরাঙ্গ ভবন, 6 ব্রহ্মচারী ভবন, 7 লোটাস বিল্ডিং, 8 কৃষ্ণ ভবন, 9 রাধারানী ভবন, 10 কনজ ভবন। তাও আপনারা একটু যাচাই করে নেবেন, একটু এদিক ওদিক হতে পারে। এই প্রত্যেকটি ভবনেরই আলাদা আলাদা নির্দিষ্ট কিছু সুবিধে অসুবিধে এবং আলাদা কিছু খরচ রয়েছে। মায়াপুরের বিভিন্ন ভবনে থাকার খরচ এবং বুকিং পদ্ধতির ধরন, কক্ষের ধরন, যে ধরনের সুবিধা দেওয়া হয় তার উপর নির্ভর করে। গদা ভবনে যেমন আপনি থাকতে হলে এসি ডবল বেডরুমের খরচ পড়ে 1000 থেকে 1500 টাকা, নন এসি 800 টাকা প্রতি রাত। বুকিং পদ্ধতি আপনি অনলাইনে www.mayapur.com এ ভালো করে যাচাই করে বুক করতে পারেন। আবার অফলাইনে মায়াপুরে গিয়ে সরাসরি রিসেপশনে বুকিং করা যায়। তবে উৎসব বা ভক্ত সমাগমের সময় আগেই বুকিং করা শ্রেয়। মায়াপুরে তো এসে গেলেন, থাকার জায়গাও হয়ে গেল, এবার কি খাবেন? মায়াপুরের প্রত্যেকটি ভবনেই রয়েছে খাওয়ার ব্যবস্থা। আপনারা ইচ্ছে করলে সেই ভবনের নিচ থেকে টোকেন সংগ্রহ করতে পারেন। এক এক ভবনের টোকেনের রেট আলাদা আলাদা। তবে যদি আপনারা মায়াপুরের 1 নম্বর গেট দিয়ে ঢোকেন, সেখানে গেটের মুখেই বিভিন্ন ভবনের টোকেন পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে যে কোনো ভবনের টোকেন কিনতে পারেন। রেটের তারতম্য কিন্তু রয়েছে। যেমন গদা ভবনে সাধারণ যে প্রসাদ মহাপ্রসাদ দেওয়া হয় তার মূল্য 80 টাকা, আর এসিতে বসে চেয়ার টেবিলে বসে যে মিল দেওয়া হয় তার রেট 150 টাকা। আবার ঈশোদয় ভবনের রেট আলাদা। এরকমভাবে বিভিন্ন রেট আছে। এছাড়া সুলভ মূল্যে কিছু প্রসাদও দেওয়া হয় যার রেট বেশ কম। যদি গাড়িতে আসেন তাহলে ঈশোদয় ভবন বা গদা ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের পর সেই ভবন থেকেই কিন্তু আপনারা কেটে নিতে পারেন দুপুরের খাবার টোকেন। আর না হলে হোটেলে আপনাদের ঘরে চেক ইন করেও আপনারা টোকেনটি সংগ্রহ করতে পারেন। টোকেন কিন্তু দেওয়া হয় 10টা থেকে 12টার মধ্যে, এবং অনেক সময় টোকেন শেষ হয়েও যায়। তাই টোকেনটি 12টার মধ্যে অবশ্যই ভালোভাবে তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন। কি কি ঘুরে দেখবেন মায়াপুরে? যদি আপনি প্রথমবার মায়াপুরে এসে থাকেন তাহলে মায়াপুরে এসেই প্রথমেই আপনারা 1 নম্বর গেট দিয়ে ঢুকেই বাদিক দিয়ে চলে আসুন ভিতরের দিকে। আপনারা সরাসরি হেঁটে গদা ভবনের সামনে আসতে পারেন। কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। গদা ভবনের সামনে থেকে অনেক থাকে টোটো বা টুকটুক, এদের সাথে আপনারা গোটা মায়াপুর ঘুরে দেখার কন্ট্যাক্ট করে নিতে পারেন। রেট 150-200 এরকম কিছু তারতম্য হয়। তারা গোটা মায়াপুর অটোয় করে আপনাকে টোটোয় করে বসিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গা এবং বিল্ডিংয়ের বর্ণনা দিয়ে ঘুরিয়ে দেবেন। এছাড়া আপনারা কেটে কেটে আলাদা করে নিজের মতনও ভ্রমণ করতে পারেন। যেমন গদা ভবন থেকে টোটো ধরে আপনারা সরাসরি চলে যেতে পারেন গোশালায়। গোশালায় রয়েছে প্রচুর পরিমাণে গরু। সেখানে গরুকে গোমাতা হিসাবে পালন করা হয় এবং এখানে প্রচুর দানও গ্রহণ করা হয়। আর এই গোশালার নিচেই রয়েছে গোশালা থেকে উৎপন্ন নানান ধরনের জিনিস। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ক্ষীর লাড্ডু খেয়ে নিলাম। ক্ষীর 25 টাকা করে ভার, ফ্যামিলি প্যাক 200 টাকা, লাড্ডু 10-15 টাকা এবং 20 টাকার বেশ বড় বড় লাড্ডু ছিল। আমি তো 20 টাকার লাড্ডু দেখে আর লোভ সামলাতে না পারে কিনে খেয়েই নিয়েছিলাম। এছাড়া লস্যি, দই, ঘি সব কিছুই এখানে পাওয়া যায়।
ইচ্ছে করলে বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। গোশালা থেকে দেখে আপনারা হেঁটে হেঁটে বা আবার একটি টোটো করে 10 টাকা করে ভাড়া দিয়ে চলে আসতে পারেন বড় মন্দিরে, যেখানে কৃষ্ণ নাম হয়। মন্দির কিন্তু খোলাই থাকে 11টা থেকে 1টা পর্যন্ত। আপনারা এখানে এসে জুতো, মোবাইল, ব্যাগ এসব জমা করার যে কাউন্টার আছে সেখানে জমা রেখে এই মন্দিরে ঢুকে কীর্তন শুনে আবার বেরিয়ে আসতে পারেন। বেরিয়ে আসবেন যখন 1টার সময়, তখন কিন্তু দুপুরের খাবার সময় হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি যে ভবনে খাওয়ার জন্য টোকেনটি কেটেছেন তাড়াতাড়ি সেখানে চলে যাবেন এবং সেখানকার নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে খাওয়ার জন্য প্রবেশ করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রত অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্থাৎ সকল ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। তাই যে কৃষ্ণ নামে সকল পাপ থেকে আমরা উদ্ধার হতে পারি, সেই কৃষ্ণ নাম মায়াপুরের আনাচে কানাচে সব জায়গায় সব সময় হয়ে চলেছে। এই পরিবেশের মধ্যে এসে মনের মধ্যে এক আলাদা ধরনের হিল্লোল জেগে ওঠে। আমরা বড় মন্দির থেকে যতই সামনে এগিয়ে বাদিকে ঘুরলাম, তখনই দেখতে পেলাম এক পাশে কৃষ্ণ নাম চলছে। আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতে লাগলাম এবং খুব ভালো লাগছিল সেই দৃশ্য। সেপ্টেম্বরের গরমের মধ্যেই মনের মধ্যে শীতলতা প্রদান করছিল। তারপর আমরা সামনে এগিয়ে চললাম খাওয়ার জন্য দুপুরে। এইভাবেই মায়াপুর ভ্রমণ মোটামুটি শেষ করা যায়। আর রাত্রিবেলায় থেকে আপনারা আরতি এবং আশেপাশের জায়গা সবই দেখতে পারেন। মধ্যাহ্ন ভোজনের জন্য গদা ভবনে পৌঁছলাম ঠিক 12:30টার দিকে। এখানে এখন নতুন সিস্টেম হয়েছে। আপনাকে গদা ভবনের ডান দিকে বেশ ঘেরা ঘেরা জায়গা আছে, সেখানে দাঁড়াতে হবে লাইন দিয়ে। আমরা খেয়েছিলাম এবারে গদা ভবনে 80 টাকার টোকেনে। এবারে লাইনে দাঁড়ানোর সময় দেখলাম নিয়ম কিন্তু একটু আলাদা হয়েছে। গদা ভবনে লাইনে দাঁড়ানোর জন্য পাশে একটি জায়গা করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে বেশ ঘিরে দেওয়া হয়েছে। সেখানে এসে এক লাইনে সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হলো। অনেকক্ষণ দাঁড়ানোর পর গেট খুলে আমাদেরকে লাইন অনুযায়ী আস্তে আস্তে খাওয়ার কক্ষে প্রবেশ করানো হলো। প্রবেশ করানোর পথেই ডান দিকে আছে হাত ধোয়ার জায়গা। আমরা হাত ধুয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ভিতরে ঢুকে কিন্তু আবার অবাক হলাম। এর আগে যখন গদা ভবনে এসেছিলাম তখন বসে খাওয়ার ব্যবস্থা ছিল। বসে খাওয়া বলতে বোঝাচ্ছি যে আমরা বসে যাওয়ার পর খাবার আমাদের কাছে এসে সার্ভ করে যাওয়া হতো। কিন্তু এবার গিয়ে দেখলাম যে আমাদের খাবার সার্ভ করা হচ্ছে না। আমাদের লাইন দিয়ে গিয়ে সামনে থালা নিয়ে সামনে ভাত, ডাল, তরকারি, পনির, রুটি, পায়েস দিয়ে দেওয়া হলো। তারপর আমরা খাবার নিয়ে আসনে বসে পড়লাম। পাশে জলও দেওয়া হচ্ছিল। আমরা পরে গিয়ে আবার জলটি নিয়ে আসলাম। এবার এখানে খাওয়ার পর যদি আবার প্রয়োজন হচ্ছিল, তার সামনে আবার দেওয়া হচ্ছিল, যে যেমন ইচ্ছা নিয়ে এসে খেতেই পারছিল। তবে যে পরিমাণ দেয় একবার নেওয়ার পর আর প্রয়োজনই হয় না। এই তো হচ্ছে গদা ভবনে। এরকমভাবে ঈশোদয় ভবনেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে ওখানে বসিয়েই দেওয়া হয়। এছাড়া আরও কিছু ভবন আছে যেখানে এখনও বসে দেওয়া হচ্ছে খাবার, আমি জিজ্ঞেস করেছি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন ঈশোদয় ভবনের থালি সিস্টেমে মহাপ্রসাদ। এইভাবে থালি সিস্টেমে মহাপ্রসাদ নিয়ে চেয়ার টেবিলে বসে বা নিচে বসে খাওয়া যায় ঈশোদয় ভবনে। এছাড়া গদা ভবনেও 150 টাকার কুপনে চেয়ারে বসে টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে। শ্রীল প্রভুপাদ ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘের প্রতিষ্ঠাতা। তিনি
ভগবদ্গীতা ও অন্যান্য বৈষ্ণব ধর্মগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন। সারা বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে দেন। প্রভুপাদ 1970 সালে মায়াপুরে ইস্কন প্রতিষ্ঠা করেন, যা বৈষ্ণব ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তার জীবদ্দশায় তিনি শতাধিক মন্দির স্থাপন করেন, তার লক্ষ লক্ষ ভক্ত তৈরি করেন। প্রভুপাদ ভক্তদের মধ্যে কৃষ্ণ ভাবামৃত প্রচারে নিবেদিত ছিলেন। আজ তারই ফলশ্রুতি হিসাবে এই মায়াপুরের বিশাল মন্দির ও কৃষ্ণ নামের কর্মযজ্ঞ চলছে। মায়াপুর নিয়ে এই ব্লগটি আমার যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং ঈশ্বরের নামে আমাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।